আজ 15ই নভেম্বর 2024, সময় বিকেল 5টা। আজ আমরা বেড়াতে চলেছি চট্টগ্রাম এবং কক্সবাজারের উদ্দেশ্যে। এটি আসলে পৃথক বা একক কোনো বেড়ানো নয়, এটি ছিল রাজশাহী কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফর। তো নিয়ম অনুযায়ী বিভাগ থেকে একজন বা দুজন শিক্ষক এই শিক্ষা সফরের টিমের সঙ্গে যেতে হয়। সেই হিসেবে আমাকে যেতে অনুরোধ করা হয় এবং আমি রাজিও হয়ে যাই। শিক্ষা সফর রাজশাহী টু চিটাগাং এবং কক্সবাজারে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের জন্য দোয়া রইল যারা যাচ্ছ। আমি আলী আহসান, উনি ফোর্থ ইয়ার কমিটির আহ্বায়ক হওয়ায় তিনি বেড়াতে এসেছিলেন বা আমাদেরকে বিদায় দিতে এসেছিলেন এবং উনি আমাদের জন্য একটু দোয়া করে দিলেন, আমাদের জন্য একটু আশীর্বাদ করে দিলেন এবং সেই সাথে আমাদের কিছু ছাত্র, শিক্ষার্থী এবং আমাদের সহকর্মী জাকির, যে আমার সঙ্গে যাচ্ছে এই টিমে, সেও এখানে সমবেত হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রাজশাহী কলেজের মূল ভবন। এখানে আমরা শিক্ষা সফরের ব্যানারটা নিয়ে একটু জাস্ট একটা গ্রুপ ছবি তুললাম এবং এই গ্রুপ ছবি তোলার পরেই আমরা কিছুক্ষণ আরেকটু সময় নিয়ে, আমাদের বাসটা তখন এসে ঠিকমতো পৌঁছায়নি, যাই হোক তারপরে ঘোরাঘুরি করে একটু পরে আমরা বাস আসলো এবং তারপর বাসে উঠে গেলাম শিক্ষা সফরের উদ্দেশ্যে। বাস ছাড়ার পরে বেশ কিছুক্ষণ হইচই গান বাজনা করার পরে সবাই ঘুমিয়ে পড়লো এবং একটা লম্বা ঘুম দিয়ে একদম ভোরবেলা আমরা পৌঁছলাম সীতাকুণ্ডুতে। সেখানে আমাদের পূর্ব থেকে হোটেল নেওয়া ছিল, সেখানে উঠে আমরা রেস্ট করলাম। এরপর আমরা আমাদের আবাসিক হোটেল থেকে বেরিয়ে রেস্টুরেন্টে গিয়ে নাস্তা সারলাম। নাস্তা করে তারপরে আমরা সেখান থেকে সিএনজি রিজার্ভ করে নিয়ে আমরা চলে গেলাম সোজা চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে, যেখান থেকে শুরু হবে আমাদের ট্রেকিং। আমরা প্রায় 40 জন ছিলাম দলে, ছাত্রছাত্রী, শিক্ষক সবাই মিলে। এই 40 জনের দল চন্দ্রনাথ হিলে নেমে সবাই এই পয়েন্ট থেকে হাঁটা শুরু করলাম এবং ধীরে ধীরে উপরের দিকে উঠে গিয়ে পুরো টিম আমরা চন্দ্রনাথ পাহাড়টি ট্রেক করে আবার ফিরে আসলাম। তো এই যে আসার পথের যে দৃশ্যটি বা মাঝখানের যে সময়টি, সেই সময়টি আপনাদের কাছে এখন বর্ণনা করি। রাজশাহী বা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চট্টগ্রামের 40 কিলোমিটার মতো আগে পড়ে এই সীতাকুণ্ড। এটি অত্যন্ত পবিত্র একটি তীর্থভূমি বা তীর্থস্থান। এইখানে গেলে দেখা যায় অসংখ্য মন্দির, মঠ এবং বিভিন্ন তীর্থের উপকরণ। অর্থাৎ একটা জায়গায় তীর্থ করতে গেলে যে সমস্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ জায়গা বা বিষয়ের দরকার হয়, সেই বিষয়গুলো এখানে পাহাড়ের ভাঁজে ভাঁজে বা খাঁজে খাঁজে রয়েছে। এখানে জঙ্গলও রয়েছে। তো এই জায়গাটিতে গিয়ে আমার দল বল সব চলে গেল উপরে। আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় আমি তাদের সঙ্গে যেতে পারলাম না, কিন্তু আমি ওকে রেখে একটা জায়গায় বসিয়ে রেখে কিছুক্ষণ পর একাই রওনা দিলাম এই পাহাড়টি দেখার জন্য। আমার মনকে মানাতে পারছিলাম না যে আমি এখানে এসে এই চন্দ্রনাথ পাহাড় দেখবো না, ট্রেক করব না, এটা হতে পারে না। তখন প্রতি মুহূর্তে আমার মনে হচ্ছিল এটি কত প্রসিদ্ধ একটি হিন্দু অধ্যুষিত এলাকা বা সনাতন ধর্মাবলম্বীদের এলাকা। প্রচুর পরিমাণে মন্দির, মঠ এই এলাকায় অবস্থিত চারিদিকে এবং এখানকার মূল যে জায়গাটি সেটি হলো এই সামনে, যেখানে আস্তে আস্তে আমরা এগোচ্ছি বা আমি এগোচ্ছি। এখানে মন্দিরের কাসর ধ্বনি শোনা যাচ্ছে। এই যে সামনে মন্দির, চারিদিকে আমরা রাজশাহী থেকে যখন বের হই, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে প্রথমে ভেবেছিলাম এটি বিচ্ছিন্ন খাড়া কোনো পাহাড় এবং সেই পাহাড়ের পাদদেশ থেকে একটার পর একটা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে যেতে হবে খাড়া, এবং এটি আমার জন্য অত্যন্ত কষ্টকর, কারণ আমি নিজে একটু হার্টের রুগী। আসলে আমার একটা রিং করানো আছে, ভয়ও লাগছিল।
কিন্তু ধীরে ধীরে যতটুকু উঠলাম তাতে আমার কিন্তু মনে হয়নি যে এই জায়গাটি আমার জন্য অসাধ্য। এবং উপরে ওঠার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাম দিকে যে পাহাড়টি দেখাচ্ছি আমি, সেই পাহাড়ের একদম চূড়ায় একটি লাল রঙের ছোট্ট মন্দির দেখা যাচ্ছে। এটি আসলে মূল মন্দির, এইখানে পৌঁছতে হবে। তো আমি অ্যাকচুয়ালি আর একা একা যেতে পারিনি, কারণ যেহেতু আপনারা আগেই শুনেছেন আমার স্ত্রী গেটে বসেছিল, তাকে একা রেখে একজন মহিলা হিসেবে আমি একা একা ঘুরতে যাব, সে কী অবস্থায় থাকবে, এই টেনশনের কারণেই আমি আর এগোতে পারিনি। আমি বেশ খানিকটা এগিয়েছিলাম, এগিয়ে তারপরে তার জন্য একটু চা নিয়ে আবার ফিরে এসেছিলাম তার কাছে। তো এই পথে যেতে যেতে আমি দূরে অবস্থিত সবুজ সবুজ জঙ্গলের ভিতরে যে পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় যে লাল রঙের মন্দিরটি, অসাধারণ লাগছিল আমার মাঝে মাঝে মনে হচ্ছিল যে এই এলাকাটা এতটাই সুন্দর যে এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে দেওয়া যায়। ইচ্ছে করলে এখানে বসে থাকা যায়, ইচ্ছে করলে এখান থেকে খানিক হাঁটা যায় কোনো দিকে, ইচ্ছে করলে বসে চা খাওয়া যায়, পানি খাওয়া যায়, গল্প করা যায়, গাছের ছায়ায় বিভিন্ন পাখির গুঞ্জন শোনা যায়। অর্থাৎ এই জায়গাটি নিঃসন্দেহে অনেক অনেক সুন্দর এবং ট্রেকিং রুট বলে তো অবশ্যই পরিচিত এবং খ্যাত। আমরা যেদিকে এগোচ্ছি, যে গন্তব্যের দিকে এগোচ্ছি, যে চন্দ্রনাথ মন্দিরের কথা বলছি, সেই চূড়া অর্থাৎ চন্দ্রনাথ পাহাড়ের চূড়াটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1020 ফিট উচ্চতা সম্পন্ন এবং এটি নয়নাভিরাম একটি জায়গা। সত্যিই মনোমুগ্ধকর। ট্রেকারদের জন্য তো বটেই, সাধারণ পর্যটকদের জন্য এই জায়গাটি হতে পারে চমৎকার একটি সময় কাটানোর জায়গা, আমি বিশ্বাস করি। এটিও একটি তেঁতুল গাছ, এখানে মন্দির, এবং এই পাশে এখানেও একটা তেঁতুল গাছ। আর এইখানে গাছে এই যে লেখা আছে ওম নমঃ শিবায়, হিন্দু পরিষদকে জাগ্রত হওয়ার জন্য বাণী দেওয়া আছে। তীর্থক্ষেত্রের পবিত্রতা রক্ষা করুন, গাছের সঙ্গে দণ্ডায়মান, হর হর মহাদেব। ভাই এটা কি পড়ছেন গাছ থেকে? পাতা, বেল পাতা না? ও ফাইন, হ্যাঁ। বলা হচ্ছে যে প্রায় 800 বছর আগে এখানকার রাজা ছিলেন বিশ্বম্ভর সুর এবং তিনি ছিলেন গৌড়ের আদি সুর রাজার উত্তরসূরি। কথিত আছে যে কবি জয়দেব নাকি এই চন্দ্রনাথে কিছুদিনের জন্য বাস করতে এসেছিলেন। আরও একটি কথা প্রচলিত আছে যে ত্রিপুরার শাসক ধন্য মাণিক্যের সময় তিনি এইখান থেকে শিবের যে চিহ্নটি রয়েছে সেটি নিয়ে উনি আগরতলা বা ত্রিপুরার যেখানে শাসন কাজ পরিচালনা করতেন সেখানে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেটা নিয়ে যেতে পারেননি। যাই হোক, এখানে সব থেকে বড় যে ব্যাপারটি, কেন আমরা এসেছি, কেন এই জায়গাটিতে এত লোক আসে, এবং শোনা যায় যে শুধু বাংলাদেশ না, ভারত, নেপাল, পাকিস্তান যেখানেই হিন্দু আছে সেখান থেকেই তারা এই চন্দ্রনাথ পাহাড়ে আসে, চন্দ্রনাথ মন্দির পরিদর্শনে আসে। এর অন্যতম কারণ হলো এটিকে শক্তিপীঠ হিসাবে চিন্তা করা হয়। এইখানে বেশ কিছু দোকান দেখলাম আমি পাহাড়ের উপরে। ট্রেক করতে করতে ক্লান্ত হয়ে গেলে এখান থেকে অনেক কিছু খাবার কিনে খাওয়া যাবে বা অন্যান্য অনেক কিছুই পাওয়া যাবে এখানে। এই যে ফলটি আমি এই প্রথম দেখলাম জীবনে, আমি জানতাম না যে ফলটি কী আসলে। তো বারবার দোকানদারকে জিজ্ঞেস করছিলাম, উনি বললেন এটি চন্দনের ফল। তো আমি জিজ্ঞেস করলাম আসলে এই চন্দনের ফল দিয়ে হয় কি? তখন উনি বললেন যে এটি রূপচর্চার কাজে ব্যবহৃত হয়, ত্বকের ব্রণ সহ অন্যান্য চিকিৎসার কাজে এটি ব্যবহৃত হয়। সেখান থেকে ফিরে এসে চাটা খাইয়ে তাকে অনেক মোটিভেশন দিয়ে শেষ পর্যন্ত একটু ট্রেক করার জন্য উপরে উঠাচ্ছিলাম। আসলে উপরে একটি মন্দির ছিল এবং যে মন্দিরে কাসর ধ্বনি শোনাচ্ছিলাম একটু আগে, খুব ইচ্ছা ছিল এই মন্দির পর্যন্ত একটু উঠি, অন্তত কিছুটা উঠলেও আশপাশটা খুব সুন্দর দেখা যাবে। তো একটু দুর্ভাগ্যই কিছু দূর উঠার পরে একজন সনাতনপন্থী এসে আমাকে বললেন যে মুসলিমদের এখানে ওঠা নিষেধ।
তো বাধ্য হলাম সেখান থেকে ফিরে আবার নিচে চলে আসলাম। যাই হোক, হিন্দু পুরাণ মতে এই চন্দ্রনাথ পাহাড় এই জন্যই এটি তীর্থধাম বলা হয়, কারণ এখানে সতীর দেহের ডান হাতটি পড়েছিল এটি বলা হয়। শিব যখন সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব লীলা করছিলেন, তখন ব্রহ্মা এবং বিষ্ণু তাদের দ্বারা, সুদর্শন চক্রের দ্বারা তার দেহকে খণ্ড খণ্ড করে দেয় এবং 51টি পাঠ করে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সতী মাতা ভবানী রূপে এবং মহাদেব চন্দ্রশেখর রূপে এখানে পূজিত হন। অসংখ্য ট্রেকার প্রতি মুহূর্তে দল বেঁধে এই লাঠি হাতে নিয়ে সবাই ট্রেকিংয়ের উদ্দেশ্যে যাচ্ছে। এখানে কি ছোট বড়, মুসলিম হিন্দু অন্যান্য ধর্মের লোক, নারী পুরুষ নির্বিশেষে। যাই হোক, শেষ পর্যন্ত আমার টিম না আসাতেও আমরা ফিরে আসলাম এবং আমরা এই রেস্টুরেন্টে বসে খানিক চাটা খেয়ে একটু চাঙ্গা হওয়ার চেষ্টা করছিলাম এবং বিশ্রাম নিচ্ছিলাম দুপুরবেলাটা। অ্যাকচুয়ালি যাওয়ার কোনো জায়গা ছিল না। এরপরে একটুখানি নিচে নেমে দেখলাম যে এই সীতাকুণ্ড এলাকায় কি উল্লেখযোগ্য বেড়ানোর জায়গা রয়েছে। তো এখানে দেখলাম সহস্রধারা ঝর্ণা রয়েছে, রূপসী ঝর্ণা রয়েছে, খইয়াছড়া ঝর্ণা রয়েছে, গুলিয়াখালী বিচ রয়েছে, সুপ্তধারা ঝর্ণা, এইরকম খুব চমৎকার কিছু জায়গা এখানে রয়েছে। আমার মনে হয় পুরো একটা দিন যদি আমরা রাখি তো এখানেই কাটিয়ে দেওয়া সম্ভব। আমরা সেখান থেকে সমস্ত টিম যখন ফিরে আসলো, তাদেরকে নিয়ে অবশেষে দুপুরের খাওয়া শেষ করে আমরা চলে গেলাম সোজা গুলিয়াখালী সি বিচে। এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি বা আমার টিমের সদস্যরা যেখানে দাঁড়িয়ে আছে এলোমেলোভাবে বিশৃঙ্খল, সেটি গুলিয়াখালী সি বিচের উপরের বাঁধের একটি অংশ, যেখানে দাঁড়িয়ে দূরের পাহাড়টা অসাধারণ লাগছিল। সেটি একটু পরে দেখায়। এখন এই যে মাছ দেখছেন, এটি সমুদ্র থেকে একজন জেলে ধরে নিয়ে আসলো এইমাত্র। কি সুন্দর যে লাগছিল সামুদ্রিক এই মাছগুলো, মনে হচ্ছিল কিনে নিয়ে যদি রান্না করে খেতে পারতাম। যাই হোক, সেটা আর হলো না। এই যে পাহাড়ের কথা বলছিলাম, এটি হলো সেই সীতাকুণ্ডুর চন্দ্রনাথ পাহাড়। এই বিশাল রেঞ্জটা সীতাকুণ্ডুর পাহাড়ের রেঞ্জ এবং এর টপ লেভেলে রয়েছে চন্দ্রনাথ মন্দির এবং চন্দ্রনাথ ধাম যেটাকে আমরা বলছি। এবং এই গোটা পাহাড়টি মনে হচ্ছে আরেকটু নিচেই তো আমাদের সমুদ্র, মাঝখানের এই বেলাভূমি এবং তারপরে ওদিকে পাহাড়। অপূর্ব সুন্দর এই জায়গাটি, না দেখলে বিশ্বাস করার মতো না। ছবি তুলে যেন শেষ করতে পারছিলাম না। প্রতি মুহূর্তে খালি মনে হচ্ছিল এই পাহাড়ের ব্যাকগ্রাউন্ডের যে সবুজ ছবিটা, এটা বারবার ধারণ করি এবং বারবার ভিডিওতে নিয়ে আসি। যাই হোক, শেষ পর্যন্ত এই যে জায়গাটি আপনারা দেখছেন, সবাই হাতে স্যান্ডেল জুতা নিয়ে আসছে, কাদা মেখে গায়ে। এটি গুলিয়াখালী বিচ থেকে আসছে, কারণ এই বিচে যাওয়ার পথটি খুব দুর্গম টাইপের, কারণ এখানে কাদা ছিল প্রচুর পরিমাণে। তো অধিকাংশ টুরিস্টরাই এই কাদামাটি ভেঙেই এই বিচে যাচ্ছিলেন, আমরাও গেলাম এক পর্যায়ে। একটি কথা না বললেই না, সীতাকুণ্ড বাজার থেকে এই যে গুলিয়াখালী বিচে যাওয়ার যে রাস্তাটি, এটি একদম সরু একটি রাস্তা, দুটো গাড়ি পাশাপাশি খুব কষ্ট করে যেতে পারে এবং রাস্তাটি ভীষণ খারাপ কোথাও আর এত বেশি আঁকাবাঁকা যেটি না বললেই না। একেবারে ঘুরে ফিরে সাপের মতো পেঁচিয়ে গ্রামের ভিতর দিয়ে, মানে সীতাকুণ্ডর নিচে নেমে, এটিকে গ্রামই বলবো আমি, গ্রামের ভিতর দিয়ে পেঁচিয়ে রাস্তাটা এই গুলিয়াখালী বিচের এই জায়গায় গিয়েছে। এখানে অবশ্য প্রচুর পর্যটক যাই দেখলাম, অনেক মাইক্রোবাস, জিপ এবং সিএনজি তো প্রচুর পরিমাণে ছিলই, সেটা আমরা একটু আগেই দেখেছি ওই স্ট্যান্ডে। যাই হোক, আমরা এই বাঁধের পরে উঠে একটা রেস্টুরেন্ট পেলাম। সেই রেস্টুরেন্টে গরুর দুধের চাও খেলাম। তারপরে যাব না ভেবেছিলাম যে এখানেই বসে থাকবো, কিন্তু থাকতে আর পারলাম না। অবশেষে সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে যাব। আরেকটি কথা আপনাদের সবাইকে বলি, এইখান থেকে কিন্তু এই যে ছোট যে বোটগুলো আছে, ফাইবার বোটগুলো, এই বোটগুলো দিয়ে এই খাল ধরেও গুলিয়াখালী সি বিচ পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। তো একজন সম্ভবত 50 টাকা করে ওনারা ভাড়া নেবেন বলছিলেন। ছোট্ট জায়গা, বাট ট্যুরিস্ট এরিয়া বলে এখানে ভাড়াটা একটু বেশি। তো আমরা সেটাকে আর আমলে নিলাম না, আমরা বরং কিছুক্ষণ বসে থেকে সময় কাটিয়ে তারপর ধীরে ধীরে হাঁটা শুরু করলাম। এই যে এখানে সেই স্ট্যান্ডটি আমরা একটু দেখতে পাচ্ছি, যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই সেই রাস্তা
এই যে কি ভয়ঙ্কর রাস্তা, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। পাহাড় ট্রেকিংটা মনে হয় তাও কষ্ট করে করা যায়, কিন্তু এই রাস্তায় সামান্যতম যদি একটু অবহেলা করা যায়, একটু অমনোযোগী হওয়া যায়, তো এই গর্তের মধ্যে পা পড়ে নিঃসন্দেহে পা মচকে যাবে। এবং এই রাস্তাটা কেন এরকম উঁচু নিচু আমি জানি না। এটি সমান করলেও মনে হয় থাকে না, যে কারণে এরা হয়তো সমান করেও না। আর কিছু দূর যাওয়ার পর তো আরও একটি ভয়ঙ্কর জিনিস আছে, একটু পরে দেখাবো। কিন্তু এই রাস্তাটি আমি ভুলতে পারি না। এই যে কি মানে গর্তই যেন রাস্তার বৈশিষ্ট্য, দেখুন গর্তই যেন রাস্তার বৈশিষ্ট্য। গর্তের চারিপাশ দিয়ে যে কিনারা, সেই কিনারাতেই মনে হচ্ছে পা রেখে কোনো রকম আগাইতে হবে। আর এই যে মাঝে মাঝে এই ঝরার মধ্যে দিয়ে কাদামাটি পেরিয়ে জাম্প করে এই পানি পার হয়ে ওপারে গিয়ে তারপরে হাঁটতে থাকতে হবে, কারণ এই ঝরাটি বেশ সামনে গিয়ে চওড়া হয়েছে এবং সামনে পার হওয়ার আরেকটি রাস্তা আছে, কিন্তু তারপরে আর পার হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু দুটো রাস্তায় এই কাদামাটি এবং মানে অত্যন্ত স্লিপি, যেটাকে বলি আর কি, যে পা পিছলে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকে, সেই অবস্থাতেও মানুষ লাফ দিয়ে পার হচ্ছে। এবং আমিও ওইভাবে একটা বড় লাফ দিয়ে এই খালটি পার হয়ে তারপরে উপরে গেলাম। আমার সঙ্গে আমার সহকর্মী জাকির এবং আরও একজন ছাত্র ছিল। তো আমরা তিনজনই যাচ্ছিলাম এইদিকে। এই যে এই সেই জায়গা, যে জায়গা পার হতেই হবে, পার না হলে কোনো ক্রমেই বিচে যাওয়া যাবে না। এই যে এইখানে সবাই পার হচ্ছে, আমি নিজেও এইরকম একটি লাফ দিয়ে এই খালটা পার হলাম। শুধু লাফ দিলে ভালো হয়, কোনো সমস্যা ছিল না, কিন্তু জায়গাটা এত পিছলা যে ওইখানে পা পড়ার সঙ্গে সঙ্গে যদি অসাবধান থাকে কেউ, তাহলে পিছলাই পড়ে যেতে পারে পানির মধ্যে, কাদার মধ্যে। যাই হোক, পার হতে পারলাম এবং সহজেই উপরে পৌঁছে গেলাম। এখানকার বৈচিত্র্যতা কিন্তু অসাধারণ। এদিকে খাল, ফাইবার বোট, ওদিকে একটু জঙ্গল ভাব, এরকম কাদামাটির রাস্তা, উঁচু নিচু খাদ বিশিষ্ট, এবং চারিদিকে কাদা, মানুষজনের মধ্যেই যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এদিকে যাচ্ছে, আমরাও যাচ্ছি তাদের মতোই। এবং অনেক নারী পুরুষ নানান ধরনের পোশাকে সজ্জিত হয়ে এগুলো খালি সি বিচ দেখতে এসেছে সবাই। এই বিচে আসলে নেমে গোসল করার মতো কাউকে আমি দেখিনি, কিন্তু এখানে একটি মজার জিনিস আছে দেখার, যা একটু পরেই আপনাদের দেখাবো। চোখ জুড়িয়ে যাবে এখানকার সৌন্দর্যে। এই যে আমরা চলে এসেছি এই সবুজের মধ্যে। এখানেও অনেক গর্ত। এগুলি খালি বিচের মেন বৈশিষ্ট্যই হলো এরকম অসংখ্য গর্ত। কেন হয়েছে জানি না, তবে এই যে ঘাসের আস্তরণ, এইটি আমাকে পাগল করে দিয়েছে। সবুজ ঘাসের আস্তরণ, একটু দূরে তাকালে এত অদ্ভুত লাগে। আর এই যে গাছগুলো, এগুলো পুরো সুন্দরবনে যে গাছগুলো হয়, সেই আমার কাছে মনে হচ্ছিল হরিণ যে পাতাগুলো খায় সেই গাছ, সম্ভবত এটি কেওড়া গাছের মতোই মনে হচ্ছিল। আমি জানি না গাছগুলো কেওড়া কিনা, বাট এইরকম মনে হচ্ছিল গাছগুলো। এবং প্রচুর শ্বাসমূল জায়গায় দেখছিলাম। একটু পরে আপনারা যখন বিচের কাছে পৌঁছে যাব, তখন আরও অনেক বেশি শ্বাসমূল দেখতে পাবেন। আমরা যে বিচে এসে দাঁড়িয়েছি, এটি মূলত বঙ্গোপসাগরের বিচ, অর্থাৎ এখান থেকে এই তীর ধরে দক্ষিণ দিকে হেঁটে গেলেই পতেঙ্গা সি বিচ পাওয়া যাবে। অনেকখানি দূরে আছে, প্রায় 40 কিলোমিটার দূরে। এবং তারপর আস্তে আস্তে তো কক্সবাজারের দিকে চলে গেল। এইখানে এই যে মাঝে মাঝে খাল আর এই সবুজ ঘাস, এখানেই প্রচুর দর্শক পর্যটক যে বসে আছে, গান গাচ্ছে, মজা করছে, এবং সময়টি সত্যি কাটানোর মতো একটি সুন্দর জায়গা বেছে নিয়ে বসে থাকলে বেশ খানিকটা সময় আনন্দে কেটে যাবে বলে আমার বিশ্বাস। দর্শক বন্ধুরা, চিটাগং এবং কক্সবাজার বেড়ানোর এই পর্বে প্রথম ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই। এটি ছিল আমাদের সীতাকুণ্ডু এবং গুলিয়াখালী বিচ ভ্রমণের গল্প। এখানকার কিছু তথ্য আপনাদের দিতে পারলাম, আর কিছু তথ্য তো গুগলে এমনিই পাওয়া যায়। এছাড়াও ওখানে পৌঁছলেও অনেক তথ্য পাওয়া যাবে। আপনারা সীতাকুণ্ডুতে পৌঁছলেই এই জায়গাগুলোতে অবলীলায় ঘুরে বেড়াতে পারবেন, এবং একদিনের জন্যই যথেষ্ট গোটা সীতাকুণ্ডু বেড়ানো। আপনারা আমাদের সঙ্গে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবেন,
অবশ্যই যদি পারেন সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে, সাবস্ক্রিপশনের সংখ্যা না বাড়লে ইউটিউব এটিকে মূল্যায়ন করতে চায় না। ইউটিউব যখন মূল্যায়ন করবে তখন এটি আরও মানুষের কাছে পৌঁছে যাবে এবং তখন সেটি আনন্দদায়ক একটা ব্যাপার হবে, আমার জন্য অনুপ্রেরণার একটা ব্যাপার হবে। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করি, আপনারা শুধু আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন এবং আপনারা সাবস্ক্রাইব করলেই এরকম অসংখ্য চমৎকার চমৎকার ভিডিও, দেশের বিট মানে প্রচলিত এবং অপ্রচলিত বিভিন্ন জায়গার ভিডিও করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেবেন, এই আশা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।